হাই এভরিওয়ান, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডায়না এমরোজ ল্যাকি, পর্ব 42, ভয়েস বাই আরবি। দেখতে দেখতে পার হয় একটি দিন। গতকাল মায়ার গায়ে হলুদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তখনই খবর আসে গৌরীর মা মারা গেছে। তিনি দীর্ঘকাল ধরে কাজ করেছেন নিজের ঘর ভেবে চৌধুরী বাড়িতে। আমজাদ চৌধুরী উনাকে যথেষ্ট ভালো জানতেন। অসহায় বলে শালুককে দিয়ে বলতেন উনাকে সাহায্য করতে। কিন্তু গৌরী ও তার মা বড্ড আত্মসম্মানবোধ প্রখর মানুষ ছিলেন। অন্যের দেওয়া সাহায্য কখনোই গ্রহণ করতেন না। আমজাদ তাকে ভেবে আর গৌরীর মনের অবস্থা ভেবে গতকাল গায়ে হলুদের অনুষ্ঠান বাতিল করে আজ করেছে। ইতিমধ্যে শুরু হয় আয়োজন। মায়া সকাল থেকে বেঘরে ঘুমাচ্ছিল। আজ তার গায়ে হলুদ, অথচ সে ভুলেই গিয়েছে। গৌরী ও তিশা মিলে তার ঘুম ভাঙায়। মায়া ঘুম থেকে চটজলদি উঠে গায়ে হলুদের শাড়ি পরে নিল। হলুদ শাড়িতে তাকে হলদে পরি লাগছে। শেফালি আসে তার ঘরে। জরুরি ভিত্তিতে জানানো হলো তাকে এক্ষুনি গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত হতে বলেছে শালুক। বেলা বেজেছে 11টা। সূর্য সবাই দেখা মিলছে। শালুক চান এক্ষুনি গায়ে হলুদের কার্যক্রম সম্পূর্ণ করতে। শীতের সময়ে যেন দিন খুব দ্রুত ফুরিয়ে যায়। শেফালি বলে চলে যায়। তৃষা, গৌরীসহ সবাই মিলে মায়াকে নিয়ে উঠানে উপস্থিত হলো। উঠোনের এক পাশে সুন্দর করে সাজানো হয়েছে গায়ে হলুদের জন্য কলা পাতার ছাদতলা। মাটিতে রেখেছে পাটা, কলসি ভর্তি জল। কারো হাতে হলুদের বাটি, কারো হাতে রঙের জল। গায়ে হলুদ শেষে ওরা রং জল দিয়ে একে অন্যের গায়ে মাখবে। শর্ত হচ্ছে যাকে রং দিতে লক্ষ্য করবে তার পালাতে হবে। রং জল তার শরীরে দিলেই তাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে। সবাই আনন্দের সাথে অপেক্ষা করছে কখন শুরু হবে গায়ে হলুদ। বাড়ির ছেলেরা উঠানে ছিল। বাদবাকি অতিথিবৃন্দ সকলে আনন্দ করছে। মায়াকে দেখে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিয়ের সময় বোধহয় বিয়ের কনের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। আজ মায়ারও বেড়ে গেছে। শালুক হাসলেন। জয়ন্তন মায়াকে পা ছুঁয়ে সালাম করতে বলল মাকে। মায়া নুয়ে সালাম করতে শালুক তাকে ধরে বুকে টেনে নিল। নিজের চোখের কাজল আঙুল টেনে নিয়ে মায়ার গালের দিয়ে নজর ফোটা বলল, কারণ নজর না লাগুক। মায়াকে নিয়ে যাওয়া হলো কলা গাছের ছাদনাতলায়। সবাই গোল হয়ে ভিড় করে দাঁড়ালো হলুদ লাগাবে বলে। মায়া সবাইকে রেখে দূরে তাকালো। সেদিকে দাঁড়িয়েছে মীর, সাদা রঙের শার্ট পরনে, হাত দিয়ে চুলগুলো ঠিক করছিল। কথা বলছে আহিরের সাথে। মায়ার দিকে ঘুরেও দেখছে না। মায়ার মন খারাপের জন্য আর মীরকে দায়ী করতে চাইল না। নিজেকে অল্প অল্প করে বোঝাচ্ছে, ভাগ্যকে মেনে নিচ্ছে। গতকাল মীর মাস্টারের বড় ছেলেকে মেরেছে, সেই সংবাদ তার কাছে পৌঁছচ্ছে। কেন মেরেছে সে পুরোপুরি আন্দাজ করতে পারছে না। তাকে মীর ভালোবাসে না তো, হয়তো বোন ভেবেই ওকে মেরেছে। তার আকার ইঙ্গিতে বোঝা যায় না তাকে ভালোবাসে কিনা। আজ একবারও মীর তাকে বিরক্ত করেনি, হয়তো আর করবেও না ভেবে চোখ নামিয়ে ফেললো। জয়ন্তন থেকে শুরু করে সবাই একে একে হলুদ দিতে শুরু করলো। মায়া যখন কৌতূহলে জিজ্ঞেস করলো তিশাকে, বিয়েতে তো ছেলের গায়ে দেওয়া হলুদ দেওয়া হয় মেয়েকে, এটা কি আদ্রিয়ানের? কিছুক্ষণ আগে হলুদ নিয়ে হাজির হয়েছিল ছেলে পক্ষ থেকে দুজন, ওই যে চাচার সাথে কথা বলছে। মায়া আমজাদের দিকে ঘুরে তাকালো। একজন মুরব্বীর সাথে একজন যুবক বসে আছে। আমজাদ তাদের সাথে কথা বলছেন। তাদের সামনে বেশ কয়েক প্রকার নাস্তার থালা। একে একে সবাই হলুদ দেওয়া শেষ করে উপস্থিত হলো মীর। সে বিদ্যুৎ গতিতে সবাইকে ঠেলে ঠুলে অগ্রসর হয় মায়ার সামনে। মায়া হঠাৎ মীরের আগমনে কাচুমাচু হয়ে গেল। অন্যদিকে ঠান্ডায় তার ঠোঁট দুটো তরতর করে কাঁপছে। তার উপর মীরকে দেখে যেন কাঁপুনি আরও একটু বেড়ে গেল। মীর মায়াকে পা থেকে মাথা পর্যন্ত দেখলো। দেখা শেষে এক ভ্রু উঁচিয়ে বলল, সবাই হলুদ দিয়েছে, আমিও একটু দিই। জয়ন্তন বেগম বলল, বেটারা হলুদ দেয় না, বিয়ের কনের গায়ে অমঙ্গল হয়। ধুর বুইরা বেটি, সবখানে ব্যাঘাত দেয়। আজ তোমাকে আগে হলুদ মাখাবো। মীরের কথা শুনে সবাই হাসতে শুরু করলো। মীর সবার উদ্দেশ্যে বলল, সবাই হাসি থামাও, আজ আমি বেয়াদব মেয়ের গায়ে হলুদ দেব। আমাকে আপনি ছুবেন না, বলল মায়া। আহ, আপনাকে ছুতে আমার বয়ে গেছে, অন্যের জিনিসে আমি হাত দেই না, কিন্তু বোনের গায়ে হাত দেওয়াই যায় বলে হলুদের বাটি থেকে হলুদ তুলে নিল হাতে। মায়ের দু গালে আলতো করে লাগিয়ে দিল। জয়ন্তন বলল, আয় তোর গালেও একটু লাগাই। না বুড়ি, আমার সাদা রঙের শার্টে লেগে যাবে, এই শার্টটা আমাকে ছোটো মা উপহার দিয়েছে। মায়া তাকে কথা এড়িয়ে বলল, এখন আর কি করার বাকি, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, অহন্তরে কলসির জল দিয়ে গোসল করাইব। জয়ন্তন বলল, আমি এত ঠান্ডা জলে গোসল করব না, এই শীতে কতদিন গোসল
করো না কে জানে, এই জন্যই তোমার শরীর থেকে গন্ধ আসছে, বলল মীর। তার পাশে বুলবুল উপস্থিত হলো। মীরকে বলল, শুনুন কানে কানে, জরুরি কথা আছে। মীর কান পাতল। বুলবুল বলল, মেয়েরা রং মাখিয়ে দিবে, পালান এইখান থেকে। আশেপাশে যেয়ে দেখেন কেউ নেই, ছেলেরা সবাই পালিয়েছে। মীর ঘাড় উঁচিয়ে দেখলো কেউ নেই, আহির রাফিদও লুকিয়ে পড়েছে। মীর খুব আত্মবিশ্বাসের সাথে বলল, শোনো, আমি মীর, আমাকে রং মাখানো এত সহজ না, আপনি মীর বলেই আমার ভয়। বলে বুলবুল দ্রুত পায়ে চলে গেল। মীরের পরবর্তী জবাবের অপেক্ষা করলো না। মীর মায়ার দিকে তাকালো, তাকে গোসল করাতে চাইছে। সে নাকচ করছে বারবার। মীর সবার মুখের দিকে একবার তাকিয়ে রঙের জলটা মায়ার শরীরে ঢেলে দিল। আকস্মিক ঘটনায় ঠান্ডা জল মায়ার শরীরে পড়তে সে হা হয়ে উঠল। নিজের শরীরের দিকে নিজে দেখছে, গোলাপি রঙে ভরপুর। মীর বলল, তোমার সামনে কেউ আমার সামনে কেউ অপরিষ্কারভাবে চলবে তা মানতে পারবো না, তাই তোমাকে রঙিন জলে গোসল করিয়ে দিলাম। পাশে থাকা তৃষা বাকি মেয়েরাদের উদ্দেশ্যে বলল, মীরকে রং লাগাও। শুনে মীর দৌড় শুরু করলো। মেয়েরা পিছু পিছু ছুটছে জল রং ভরা ছোট পাত্র নিয়ে। মীর নিজেকে ওদের হাত থেকে বাঁচাতে দৌড়ে বাড়ির চৌকাঠ পেরিয়ে বাইরে চলে গেল। সেখান থেকে মেয়েদের চক্ষু আড়ালে গিয়ে বাড়ির পেছনে প্রাচীর টপকে পুনরায় ভেতরে এলো। বেশ হাঁপিয়ে গেছে মীর। দম ছেড়ে উঠোনের চারিদিকে দেখলো, রং হাতে সৈন্যদল নেই, বোধহয় বাড়ির বাইরে খুঁজছে তাকে। মায়া এখনও দাঁড়িয়ে আছে কলা গাছের ছাদনাতলায়, একা একা দাঁড়িয়ে আছে। মীর ধীর স্থির পায়ে হেঁটে গেল তার কাছে। মীর হাসছে মায়ার ভেজা রঙিন রূপ দেখে। মায়া আলতো করে আবহাওয়া করে দাঁড়িয়ে আছে, দু হাতের জল মুছছে। মীর হাসি থামে বলল, বলছিলাম না আমি মীর, আমাকে রং মাখানো এত সহজ না। বলে পুনরায় হাসিই শুরু করতেই মায়া পাশে থাকা রঙের জলের পাত্রটা চটজলটি হাতে তুলে মীরের গায়ে ঢেলে দিল। মীর হকচকিয়ে গেল, বিমোহিত মুখে নিজেকে দেখছে। মায়ের দিকে তাকায়, মায়া সশব্দে হেসে উঠল। তার হাসির সময় দীর্ঘ হলো। মায়া হাসি মাখা মুখে মীরকে মুখ বাঁকিয়ে বলল, আমি মীর, আমাকে রং মাখানো তো সহজ নয়, কত দেমাগ। বলে সে থামতেই বুলবুলের হাসির শব্দ পাওয়া গেল। বুলবুল মীরকে লাল রঙে রাঙা দেখে হেসে গলে পড়ছে। মীরের প্রচণ্ড রাগ উঠল মায়ের কাছে এবং বুলবুলের কাছে হেরে গেল বলে। দূর থেকে আমজাদ, শালুক, আহির, রাফিদ সহ বড়রা তাদের দেখে হাসছে। এভাবে যেন আজকের গায়ে হলুদের অনুষ্ঠানে আনন্দ মেতে উঠল সবাই। দিন ফুরিয়ে সন্ধ্যা নেমে আসলো ধরণীতে। বিয়ের জমজমাট মূল আয়োজন যেন এখন শুরু। দিনের আলোতে বিয়ের বাকি কাজ সম্পন্ন করতে চেয়েছিলেন আমজাদ, পারেননি শহরের আত্মীয় স্বজনদের জন্য। তারা চেয়েছে রাতের আলোতে বিয়ে হবে, চারিদিকে বাল্ব, দূরে দূরে জ্বলবে মশাল, হারিকেন দিয়ে ফুলের মতো তৈরি করা হবে আলোর আভা। অবশেষে তাদের কথা মতো আমজাদ তাই করলেন। অতিথিরা সেজেগুজে হাজির। পাড়ার মেয়েরা রং বেরঙের শাড়ি, ঘাগরা, বিভিন্ন ধরনের পোশাক পরে হাজির হয়েছে। মায়া নিজের ঘরের বারান্দায় দাঁড়ানো। ঘরের ভেতরে সবাই তার বিয়ের সাজসজ্জার জিনিসপত্র দেখছে। বেশ শাড়ি, বেশ চমৎকার দামি লাল রঙের পাথরের দ্বারা ঘোমটাখানা তৈরি। সন্ধ্যার পরপরই সময়ে বিয়ের শাড়ি কাপড় দিয়ে গেছে বুলবুল। গায়ে হলুদের সাথে বিয়ের সমস্ত জিনিসপত্রও তখন দিয়ে গায়। সবাই ঘরে বসে হৈহুল্লোড় করলেও মায়ার ভেতরে বিতৃষ্ণায় ভরে উঠেছে ধীরে ধীরে। হয়তো আর কিছুক্ষণ, এরপর জীবন মরণের শেষ ধাপে পা রাখবে। তারপর আর চাইলেও মীরকে সে পাবে না, কেবল তার এক মুঠো স্মৃতি ব্যতীত। মায়ের ডাক পড়ল ঘর থেকে। মায়া নিজের অভিব্যক্তি পরিবর্তন করে ঘরের ভেতর চলে গেল। তৃষা বলল, সবে কাজে এসে হাজির হয়েছে, জলদি তৈরি হয়ে নে। মায়াকে মিলে সবাই বউ সাজাতে শুরু করলো। আয়নার সামনে বসে সে আগে শাড়ি পরিয়েছে, চুলগুলো খোপা করে গোলাপের ফুলের মালা গেঁথে দিয়েছে, হাতে চুড়ি, গলায় স্বর্ণের হার। মায়া বউ সেজে নিজেকে দেখছে, সবাই তার রূপের প্রশংসা করছে। সেও মিথ্যা হাসি আঁকছে। ধীর পায়ে হেঁটে জানলার পাশে গেল। বাড়ির পেছনের দিকটা জানলার পাশ থেকে স্পষ্ট। পেছনের দিকে কারোর আনাগোনা নেই, তার চোখে থেকে প্রাচীরের দিকে। মুহূর্তে চোখ নামিয়ে ফেলতেই মনে হলো কেউ ওপাশে দাঁড়িয়ে আছে। সে আবার চাইল তীক্ষ্ণ কঠিন দৃষ্টিতে। অস্পষ্টভাবে দেখলো একজন মেয়ে দাঁড়িয়ে আছে, কারোর সাথে কথা বলছে। নিশ্চয়ই সামনে কোনো পুরুষ লোক উপস্থিত। মায়া কিঞ্চিত বিস্মিত হলো, কারা এভাবে চুপিসারে কথা বলছে। লোকটি শরীরের গড়ন দেখা গেল, বয়স্ক হবে নিশ্চিত হলো মায়া। মায়া তড়িঘড়ি করে ঘর থেকে বের হতে চাইল। তাৎক্ষণিক তার সামনে পড়ল বুলবুল, হাতে সন্ধ্যার নাস্তা নিয়ে। মায়াকে ঘর থেকে বের হতে দেখে বলল, কোথায় যাচ্ছেন এই সাজে?
মায়া দৃষ্টি এলোমেলো করে বলল, রাফিদ ভাইয়ের কাছে। বুলবুল গম্ভীর মুখে আস্তে করে ফিসফিস করে জবাব দিল, রাফিদ দাদা সেই দুপুরের পর বের হয়েছে, আর ঘরে ফেরেননি। মালকিন প্রচণ্ড রেগে আছেন, সর্দার চিন্তিত বেশ। সেই সাথে মীর দাদাবাবু গায়েব। গায়েব মানে গায়েব, ওনারা কোথায় গেছেন? নয়তো কিছু হয়েছে। মালকিন, সর্দার, দাদি, শাহানারা মালকিন সবাই কোনো এক বিশেষ দেখলাম কানা ফিসফিস করছে। বুলবুল থেমে আবার বলল, আমি কারো একটা কথা শুনেছি। কি শুনেছ? মালকিন কাউকে মারার নির্দেশনা দিয়েছে। মায়া ভুরু ভাঁজ করে শুধু হা হয়ে তাকিয়ে রইল আপাতত। বুলবুল নাস্তা রেখে চলে যায়। মায়া ব্যস্ত পায়ে হেঁটে আমজাদ শালুকদের বৈঠকখানে যেতে চাইল, কিন্তু কিছু পর সামনে এগোতে থেমে গেল। বাইরে থেকে কোলাহলের শব্দ ভেসে আসছে। একাধিক কণ্ঠ শোনা গেল, একটি শব্দ বড় এসেছে। মায়া থমকে দাঁড়িয়ে পড়ল। দোতলা থেকে সদর দরজার দিকে তাকালো। সবাই বাইরের দিকে ছুটে যাচ্ছে। শালুক এলেন, মায়াকে ঘরের বাইরে দেখে বললেন, তুই এখানে গোমরা মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? মায়া জবাবে কিছু বলল না। তার প্রথম মন খারাপের কারণ মেয়ে, দ্বিতীয় বুলবুলের কথা, তৃতীয় বাড়ির পেছনের দিকের অজানা কারোর আগমন। সে কিছু বলতে পারল না, মুখে ভরে গোপন দম ফেলল। মাকে সরাসরি কিছু জিজ্ঞেস করার সাহস মায়ের এখনো পায়নি, আজও পাচ্ছে না। কিছুক্ষণ পর তাকে এবারে ছেড়ে যেতে হবে। হয়তো তার মায়ের সাথে এটাই শেষ দেখা। বুলবুল বোধহয় ভুল শুনেছে। তার মা কেন কাউকে খুন করার আদেশ দিবে? সে তাৎপর্যপূর্ণ কোনো জটিল সমস্যার কারণ দেখতে পাচ্ছে না। শালুকের বুকের ভেতর সামান্য পরিমাণ চাপ সৃষ্টি হলো। মেয়ের মুখে হঠাৎ অন্ধকারের গভীর ছাপ দেখে। মায়ের মন খারাপ থাকলেও এতটা সে কখনো চুপচাপ থাকে না। চোখের আকার কিছুটা বড় হলো তার, মনে হচ্ছে ভয় পেয়ে আছে। শালুক আবার জিজ্ঞেস করলো, হ্যাঁ রে মা, কিছু হয়েছে? আজ বিয়ে বলে মন খারাপ? নাকি বর পছন্দ হয়নি? অবশ্য তুই তো এখন পর্যন্ত দেখিসনি বরকে, না দেখে রাজি হয়েছিস। এখন বল, হঠাৎ কি হয়েছে? মায়া ধীরে ধীরে ঠোঁট প্রশস্ত করলো, এক টুকরো চাপা হাসি আনলো। বলল, তোমাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে মা। অনেক ভালোবাসি মা তোমাকে, বলে মায়া শালুককে জড়িয়ে ধরল। শালুক কঠিন মনের মানুষ, খুব সহজে চোখ থেকে জল পড়ে না, অতি সহজে কান্না আসে না, কিন্তু হঠাৎ যেন তার ভীষণ কান্না পাচ্ছে, ভীষণ। মেয়েকে কাছছাড়া করতে চাইছে না, একমাত্র মেয়ে, কিভাবে ছাড়বে ওকে? মা যে বড্ড চিন্তায় মায়াশীল ব্যক্তি। সন্তান দূরে থাকলে সে যেন চেতনার পাতায় ডুবে শেষ হয়। এই ভালোবাসার ব্যাখ্যা যেন আজও কেউ দিতে পারেনি। সব কিছুর বোধহয় অর্থ হয়, শুধু অর্থ হয় না মায়ের ভালোবাসার। শালুক মায়াকে শালুক মেয়েকে ছেড়ে দিলেন, বললেন, যখন নিচে ডাকবে চলে আসবি, এখন ঘরে যা। মায়া বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে মায়ের কথায় সম্মতি দিল। চলে যায় নিজের ঘরের দিকে। মেয়ের নরম আদবে শালুক খানিকটা খুশি হলেন, কিছুটা বিভ্রান্তও হলেন, তবুও এখন আলাদা করে কিছু ভাবতে চাইলেন না। তিনি চলে যান নিচে। মায়া ঘরে ঢুকে জানলার পাশে গেল। এখন আর কাউকে দেখা গেল না। ডানে বামে যতদূর দেখা যায় ততদূর দেখল ফাঁকা, সন্দেহজনক কাউকে দেখা গেল না। তিশা খেয়াল করলো মায়ের উকিঝুঁকি মারার দৃশ্য। বলল, তোর হবুবার বাড়ির পেছনে বলছি? তার রসিকতা সবাই হেসে ফেলল। মায়া তিশার ইয়ার্কির জন্য জানলা থেকে ধ্যান ভেঙে ঘরের ভেতর চলে এলো। জয়ন্তর নাতনিকে দেখেন মন ভরে, যেন তাকে দেখে না বহুদিন, আজ দেখা হয়েছে সবে। তার নির্বিকার চাহনি মায়াকে আবেগপ্রত করে তোলে। সে জয়ন্তনের দিকে তাকিয়ে এগিয়ে গেল। তাকে জড়িয়ে ধরে মায়া বাঁধ ভাঙা নদীর মতো কেঁদে উঠল। তার সবটুকু কষ্ট একটু একটু করে জেগে উঠছে। কবুল বলার সময়টা যত এগিয়ে আসছে তত যেন মায়া ভেঙে পড়ছে। জয়ন্তন বলল, কাঁদতে মানা করবো না, আজকের দিনে মায়াগো চোখের জল আইবই। আমিও অনেক কাঁদছি আমার বিয়ের সময়, কিন্তু তখন তো দাদা আমার হাতটা শক্ত করে ধরছিল আর বলছিল, কাইন্দো না, সুখের সংসারে অপেক্ষা করতেছে। সুখের ঘরে পা রাখার আগে একটু কাঁদতেই হয়। মায়া কিছু বলল না। চোখের সামনে বারবার মীরের মুখখানি ভেসে উঠল। জঙ্গলে প্রথম দেখা, তাকে মাটি থেকে তোলা, হাঁটুতে ভর দিয়ে অশ্বপে চড়া, কথায় কথায় মায়াকে অপমান করা, দুজনের খুনসুটি, সব স্মৃতিগুলো হাতড়ে বেড়াচ্ছে যেন তার চারপাশে। ঘরের দেওয়ালগুলো তার দিকে তাকিয়ে ছিচি করছে। যে কে ভালোবেসেছে তাকে নিজের ঘরে পায়নি, বুক ভরা চাপা আর্তনাদ নিয়ে চলে যাচ্ছে পরের ঘরে। দেয়ালগুলো হাসছে, ওদের হাসির শব্দ মায়া পাচ্ছে। তার ভীষণ লজ্জা লাগছে। শেফালি আসে মায়ের ঘরে। তারা নাস্তা করছে কি না জিজ্ঞেস করলো। জবাব দিল, সবাই খেয়েছে মায়াবাদে। আজ আর তাকে খেতে বলে লাভ নেই, সে খাবে না, খাবার গোলা দিয়ে নামবে না। শেফালি বলল, মায়া আপাকে নিয়ে একটু নিচে যাইতে কইছে মালকিন, বলে চলে গেল শেফালি।
মায়া বুকের ভেতর ধক করে উঠল। আর নিঃশ্বাস হয়ে গেল বড্ড ভারী। তার অস্বাভাবিক শান্ত অভিব্যক্তি দেখে জয়ন্তন ঘনিষ্ঠ হলো তার। জিজ্ঞেস করলো, কি হয়েছে? ভয় পাইতেছস মনে হয়? ভয় নাই, বিয়ের কলেমা যখন পাঠ করবে তখন সব ডর পালাইব। স্বামীর মুখখানা দেখলেই আমাকে ভুলে যাবি বলে খিলখিল করে হেসে উঠলেন। তার হাসিতে মায়া বিরক্ত হয়। স্বামীর মুখখানা দেখলেই যে সব ভুলে যাবেও তা বরং আরও রাগ হবে, চরম রাগ, কষ্ট হবে। তার গম্ভীর নীরবতা দেখে গৌরী বলল, আর মরার মতো বসে থাকিস না, চল নিচে যাই। একথা শুনে তৃষাসহ সবাই বলল। মায়া আর থ মেরে বসে থাকতে পারল না, রওনা হলো নিজেরকে অন্যের হাতে বিসর্জন দেওয়ার আসরে। মায়ের লাল রঙের পাথরযুক্ত ঘোমটাটা কপাল পর্যন্ত ছুঁয়েছে। জয়ন্তন চেয়েছিল সম্পূর্ণ মুখ ঢেকে দিতে, মায়া রাজি হয়নি। দুধে আলটা কিরণের মতো দেহের উপর লাল রঙের শাড়িতে মনে হচ্ছে পরীর জগতে সর্দার রানী নেমে আসছে। মায়ের আগমনে সকলে অতিথিদের দৃষ্টি চলে যায় তার দিকে। সবাই মুগ্ধতায় তাকে দেখছে। ফুলের মতন পথ তৈরি করা হয়েছে মায়ের জন্য। তার দুই পাশে সারিবদ্ধ মেয়েরা হাতে ফুলের থালা নিয়ে দাঁড়িয়ে আছে। মায়া ঠিক পথের সামনে এসে দাঁড়ায়। সারিবদ্ধ দুই দলের মেয়েরা গায়ের সাথে গা লাগিয়ে মিশে দাঁড়িয়ে আছে। মায়ার পাশে এসে দাঁড়ালো শালুক। মায়া বলল, মা, মেয়েরা পথ রোধ করে এভাবে দাঁড়িয়ে আছে কেন? আমি যাব কীভাবে? ওরা পথ ছেড়ে দাঁড়াবে, বলল শালুক। তৃষা পাশ থেকে বলল, ওরা সরে গেলে তোর হবু স্বামীকে দেখতে পাবি। মায়া অসন্তুষ্ট হলো। ঘোমটার আড়ালে একবার মেয়েকে খুঁজলো, কোথাও দেখা মিলল না। চোখ পুনরায় নামিয়ে নিল। তৃষা বলল, সামনে দেখ, তোর হবু স্বামী বর সেজে দাঁড়িয়ে আছে, কতটা সুন্দর দেখাচ্ছে আদ্রিয়ান দুলাভাইকে। মায়ের চোখ তুলে দেখতে চাইছে না, তার অজান্তে চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। পাশ থেকে সবাই বলাবলি করছে, চোখ তুলে দেখ, বিয়ের সময় যাচ্ছে, হবু স্বামীর দিকে এগিয়ে যা। মায়া তাকাচ্ছে না। শালুক এবার কঠিন গলায় আস্তে ধীরে বলল, বিয়ের দিনে মা কাছে থাকে না, তবু আমি এখানে দাঁড়িয়ে আছি শুধু তোর জন্য, কারণ আমি জানতাম তুই এমনটাই করবি। দেখ, চোখ তুলে। শালুকের কথা থামতেই মায়া চোখ তুলে তাকায় সামনের দিকে। তার ঘাড় উঁচু করার সাথে সাথে সারিবদ্ধ মেয়েরা দুদলে বিভক্ত হয়ে যায় ধীরে ধীরে। সারির শেষে দুজন দুদিকে সরে যেতেই দেখা মিলল তার প্রাণপ্রিয় হবু স্বামী মীর জাফরসন। রাজকীয় বিয়ের সাজে সজ্জিত হয়ে দাঁড়িয়েছে। মায়া প্রথমে ভাবলো হ্যালুসিনেশন, ভুল, চোখ সরিয়ে ফেলল। তখন পাশ থেকে তৃষা বলল, ভুল না, মীরই দাঁড়িয়ে আছে। মায়া পুনরায় চোখ তুলে তাকায়, মীর দাঁড়িয়ে আছে। মায়ের দিকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। শালুক দূরে সরে গেল। মায়া থ হয়ে দাঁড়িয়েছে। মীর মায়ার অপেক্ষায় না থেকে নিজেই এগিয়ে আসলো ফুলের পথ ধরে মায়ের দিকে। সারিবদ্ধ মেয়েরা তার দিকে ফুল ছিটিয়ে দিতে শুরু করলো। মায়া বিনা পলকে তাকিয়ে রইল। মীর এসে তার সামনে দাঁড়িয়ে পড়ল। মায়া এখন ভাবছে তার সাথে কি হচ্ছে, ঠিক বুঝে উঠতে পারছে না। এত অতিথিবৃন্দের সামনে মীর মজা করছে, আজকের দিনটাও ছাড়লো না। মায়া বেশ ক্ষিপ্ত হয়ে মীরের দিকে তাকে ফিসফিস করে বলল, এসব আপনি কি করছেন? সবাই দেখছে, আমি আর আপনাকে অসভ্য বলবো না, বাকি যা বলেছি তার শাস্তি অন্য একদিন দিন। আড়ালে নীর তার নেশাভরা চোখ দুটো ফেলে রেখেছে মায়ার অস্বস্তির দিকে। মায়া উসখুস করছে। মীরকে নিশ্চুপ থাকতে দেখে মায়া পুনরায় বলল, বেহায়ার মতো দাঁড়িয়ে আছেন যে, যাচ্ছেন না কেন? মীর অতঃপর দম ছাড়ল। মায়ের ডান হাতটা ধরে নিজের দিকে নিল, বলল, আমি চলে গেলে বিয়েটা কার সাথে হবে? বলে মীর মায়ের হাতে চুমু খেলো। মায়া তাৎক্ষণিক পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। মীর বলল, তোমার আদ্রিয়ান এসেছিল তোমাকে বিয়ে করার জন্য, পরে আমি কি বলেছি ওকে জানো? মায়া আমতা আমতা করে বলল, কি বলেছেন? বলেছি যাকে বিয়ে করতে এসেছেন তার মাথায় সমস্যা, আতপাগল, রাত হলে একা একা বাহিরে বেরিয়ে যায়, তার উপর অনেক বড় রাক্ষসে, একাই সব খেয়ে নেয়। এসব শুনে আদ্রিয়ান পালিয়েছে। এরপর তোমার বাবা আসলে আমার কাছে বললেন, আমার মেয়ে তো পাগল, তুমি ওকে বিয়ে করো, নয় আমার মান সম্মান শেষ হয়ে যাবে। এরপর আমি বললাম, আচ্ছা, আমি মীর পাগল ভালো সামলাতে পারি। মায়া রাগ করবে না খুশিতে আপ্লুত হবে কোনোটাই বুঝতে পারল না। সে ছলছল চোখে তাকিয়ে রইল। প্রথমে দৃষ্টি নিচু করলো, এরপর মাথা উঁচিয়ে একবার রাফিদকে খুঁজলো। রাফিদ একপাশে দাঁড়িয়ে তার বোনকে দেখছে। রাফিদ মাথা চোখ দিয়ে এমন ইশারা করলো যা দেখে মায়া বুঝতে পারলো বিয়েটা মীরের সাথে হচ্ছে। কিন্তু মুহূর্তের তার মনে পড়লো আদ্রিয়ানের কথা। জিজ্ঞেস করলো, আদ্রিয়ান সত্যি চলে গেছে? তার প্রশ্নে সবাই হেসে উঠল। পাশ থেকে তৃষা ফের বলল, আরে বদ্ধ মেয়ে, তোর সামনেই আদ্রিয়ান দাঁড়িয়ে আছে।
মীর ভাইয়ার আরেক নাম আদ্রিয়ান। মায়ের হাত সরিয়ে ফেলল। মীরকে বর সাজে নিদারুণ দেখাচ্ছে, তবু তার মুখে হাসি নেই। মীরের সাথে তার বিয়ে হচ্ছে, অথচ সেই জানতো না। এতদিন তিলে তিলে যেন মরছিল। গম্ভীর মুখে প্রশ্ন ছিল মীরের দিকে, এতদিন আপনি আমার সাথে মিথ্যা কেন বলেছিলেন? আর আমার বাড়ির সবাই কেন মিথ্যা বলেছে? দ্বিতীয়বার বিয়েটা করে নিই, তারপর সব বলি। দ্বিতীয়বার মানে? মায়া এবার আরও একটু ধাঁধায় পড়ল। মীর দীর্ঘশ্বাস ছেড়ে তৃষার দিকে চাইল, এরপর তাকালো জয়ন্তনের দিকে। জয়ন্তন বেগম বলল, অহন সব বইলা দে, ছেড়িরা অনেক কষ্ট পাইছে। তুমি খুব ছোট থাকতেই ছোটো বউ চেয়েছিল আমার বউ তুমি হবে, এবং এই প্রস্তাব সবাই মেনে নেয়। এরপর আমি যখন বড় হলাম, বাবা আমাকে নিয়ে থাইল্যান্ড আর তোমাকে বিদেশ পাঠালো পড়াশোনার জন্য। তুমি ফিরে এলেই তোমার সাথে আমার বিয়ে হবে, এটাই ছিল সবার পরিকল্পনা, এবং পরিকল্পনা মোতাবেক তাই হলো। আমি থাইল্যান্ড থেকে কিছুদিন আগে তোমাকে আমার বউ করার জন্য এসেছিলাম। সেদিন জঙ্গলে তোমাকে দেখেই চিনতে পেরেছিলাম, এটাই আমার মায়াবতী। বিয়ের বিষয়টি আমি সবাইকে আড়াল রাখতে বলি। তুমি জানবে তোমার বিয়ে অন্য কারোর সাথে হচ্ছে, শুধু আমরা জানবো সত্যটা। তুমি আমি রাত করে বাহিরে ঘোরা, তোমাকে বিরক্ত করা, সবার চোখের সামনে বসে কথা বলা, পরেও কেউ কিছু বলে না। তোমার দাদি তোমাকে রহস্যময় চোখে দেখে। এইসব কিছু আমাদের পরিকল্পনা। কিন্তু তারপরও তোমার চোখে যেদিন জল দেখেছিলাম, সেদিন বুঝতে পেরেছি আমার মুখে অন্য কোনো মেয়ের নাম শুনতে পারছো না তুমি, সহ্য হচ্ছে না, কষ্ট হচ্ছে। সেদিন তোমার চোখের জল আমার সহ্য হয়নি। বুলবুলকে দিয়ে মদ আনিয়ে খেয়েছিলাম কষ্ট দূর করতে। শেষ কথাটা আমি চুপিসারে বলল। পরদিন আমি তোমাকে আদ্রিয়ানের নাম করে 2টো চিঠি পাঠিয়েছিলাম। একটাতে সমস্ত সত্য লেখা ছিল। আমি ভেবেছিলাম তুমি হয়তো চিঠিটা পড়েও আমার সাথে নাটক করছো। আমিও আর নিজে থেকে তোমাকে কিছু বলিনি। পরে জানতে পারি তুমি সেই চিঠি পড়োইনি। যাকগে, ভালো হয়েছে, একটু তো কষ্ট পেয়েছো। আজকে থেকে তোমার আর কষ্ট পেতে দেব না। মায়া থামে। মীর থামে। মায়া বলল, আপনার দ্বিতীয় বিয়ে মানে? সেই প্রশ্নের জবাব মিলল না। কিছুক্ষণ আগে মসজিদে বিয়ে হয়, মূলত বিয়ের কাজ মসজিদে করার উদ্যোগ। সেখানে তোমার ভাই বাবা উপস্থিত ছিলেন এবং আমি বাবা কিছুক্ষণ আগে, তাই আমরা সবাই বাড়িতে ছিলাম না। বুলবুল নিশ্চয়ই তোমাকে সংবাদ দিয়েছে, আরও কিছু মিথ্যা বলেছে তোমাকে বোকা বানাতে। আমার মতামত ব্যতীত বিয়েতে কবুল হয়নি। মীর মায়ার হাতটি পুনরায় ধরে বলল, এই যে এখন হয়েছে। এতক্ষণ আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় ছিলে, এখন আল্লাহর কাছে পৌঁছে গিয়েছো, সুতরাং বিয়ে কবুল। আপনি দেখছি সব জানেন, কবুল নাও হতে পারে। আল্লাহর উপর সুধারণা রাখতে হয়। ওনার উপর যেমনটি ভরসা রাখবে, উনি ঠিক তেমনটি উপহার দেবেন। তাহলে মোহিনী কি? সব জবাব এক্ষুনি দেবো, আগে সবার সামনে পুনরায় বিয়ে হোক, এরপর বলবো। মীর কথা শেষ করতে না করতে ডাক পড়ল কাজীর। উনি তাড়া দিলেন, বললেন, ছেলে মেয়েকে নিয়ে আসুন। পরপর 2বার বিয়ে, আমার আরও একটা বিয়ে পড়াতে যেতে হবে। মীর ও মায়াকে নিয়ে বিয়ের আসরে বসানো হলো। দুজনে পাশাপাশি বসায়। কাজী কাবিননামায় খাতা কলম খুললেন। মায়া খুশি হতে পারছে না ঠিক এই মুহূর্তে। বুকের ভেতর গুগাইছে, এ কেমন বিয়ে যেখানে সে আনন্দিত হতে পারেও পারছে না। মনে হচ্ছে কেউ একজন টেনে টুনে ধরে আছে তাকে। হাত পা কাঁপছে। তার বাপ ভাই কিছুক্ষণ আগে তা বিয়ে সম্পন্ন করিয়ে ফেলেছে, তবুও যেন তার মীরের সেসব কথা বিশ্বাস করতে পারছেন না, আবার অবিশ্বাস করতে পারছে না। বর্তমান সময়ে এরকম অহরহ দাম্পত্য বিয়ে হচ্ছে, যেখানে কোণে পরে জানতে পারছে। কঠিন কিছু নয়, সে আপাতত মেনে নিয়েছে সব কিছু। কাজী আনুমানিক তথ্যাদি লেখা শেষ করেছে। হাতটি এসে থামল দেনমোহরে নির্ধারণ করার খালি স্থানে। উনি মাথা উঁচিয়ে তাকালেন আমজাদ চৌধুরীর দিকে, বললেন, দেনমোহর কত বাঁধব? মীর বলল, কিছুক্ষণ আগে আপনি তো 20 লাখ বেঁধেছেন, এখন আবার জিজ্ঞেস করেছেন। কিছুক্ষণ আগের কথা বাদ দাও বাবা, মেয়ের সম্মুখে এখন তার সম্মতি নেওয়া হোক। কাজী থেমে মায়ের দিকে দেখায়, তুমি বলো মা, দেনমোহর কত করব? মীর মায়ের কানে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বলো 1 টাকাও না, তাহলে দ্রুত তোমার কাছে যেতে পারবো। টাকার অঙ্ক বেশি হলে গুনে গুনে দিতেও সময় লাগবে, আমি অতটা সময় অপেক্ষা করতে পারবো না। মায়া ঠোঁট চেপে হেসে নিচু স্বরে সবার আড়ালে বলল, নির্লজ্জ লোক, কিছু বলেছি আপনি কিপ্টে, দেনমোহর নির্ধারণ করতে ভয় পাচ্ছেন? মীর তখন উচ্চ কণ্ঠে বলল, দেনমোহর হিসেবে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সহ সব ধার্য করুন।
যদি সম্ভব হয় আমার প্রাণটাও লিখে দেন, বিনিময়ে আমি আমার বউ চাই। সকালে মীরের কথায় অবাকে অভিহিত হলো। আমজাদ চৌধুরী বললেন, কুড়িলাকি লিখুন। কাজে লিখলেন, বিবাহ তারিখ ১/১/১৯৫৩। কাজের লেখার কাজ শেষ করলেন। কাবিননামার খাতাখানা এগিয়ে দিল প্রথমে মেয়েপক্ষে সাক্ষীর কাছে। আমজাদ স্বাক্ষর করলো, এরপর এগিয়ে দিলেন থমাস শনের দিকে। সে ছেলেপক্ষে সাক্ষী দিলেন। এরপর কাজী কাবিননামার খাতাখানা মায়ার দিকে দিল। মায়ার হাত কাঁপছে, শাড়ি জাপটে ধরে রেখেছে হাত মুষ্টিবদ্ধ করে। মীর দেখল মায়া স্বাক্ষর করার জন্য কলমটা তুলতে কাঁপুনির জন্য লিখতে পারছে না। মীর তখন মায়ের হাতটি আলগোছে ধরল। মায়া মীরের সাহায্যে স্বাক্ষর করতে সক্ষম হলো। মীর কোনো দ্বিধা ছাড়াই স্বাক্ষর করে দিল। কাজী সাহেব সবার সম্মুখে মায়ের দিকে চেয়ে নিকারনামা পড়তে শুরু করলো। পড়া শেষে মায়াকে কবুল বলতে বললেন। মায়া বলছে না। কোথাও খুশি মনে তার কবুল বলা উচিত, তা না, সে ভয়ে কুঁকড়ে যাচ্ছে। এ যেন অজানা ভয়। মৃত্যুর জমদুয়ারে এসে যেন হাজির হয়েছে সে। এই অনুভূতির ব্যাখ্যা কী? মায়ের নীরবতা দেখে মীর বলল, চুপ করে আছো যে, তুমি আমাকে ভালোবাসো তো নাকি? তবে আমাকে কবুল বলতে এত দ্বিধা কিসের? মায়ের জবাব এলো না কোনো। মীর তার হাতটা পুনরায় শক্ত করে ধরল, বলল, এই যে তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, তোমাকেই তোমার ভয় ডর পালাবে। আজকেই তোমার ভয় ডর পালাবে। আর কোনোদিন তোমাকে ওরা ছুঁতে পারবে না। তোমার ওই আলতোমাখা পবিত্র হাতখানাতে যেন সৃষ্টিকণা আমার মৃত্যু লেখে। মীরের কথাগুলো শুনে মায়া ষষ্ঠ ইন্দ্রিয় আবিষ্কার করলো তাকে কবুল বলতে হবে। সে ভালোবাসে তাকে। কতটা না ছটফট করছে মানুষটির জন্য। আর সেই দিনটি চলে এসেছে, যেই দিনটি নিয়ে সে কল্পনা করত। কাজী আবার বলল, বলো মা কবুল। মায়া বলল, আলহামদুলিল্লাহ কবুল। শুনে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। সেই সাথে মীরও কবুল বলে ওঠে। আজ তারা দুজন দুজনকে চিরদিনের জন্য কবুল করলো। পবিত্র বন্ধনে সম্পর্কটা আবদ্ধ হলো। মায়া এতদিনের চাওয়া পূরণ হলো। শালুক দূরে বসে কাঁদেন। তার কান্নার শব্দে শরীর যেন ঝাঁকি দিয়ে উঠছে। জয়ন্তন শালুককে বউ করে আনার পর এভাবে কাঁদতে দেখেননি, আজ কাঁদছে। ঘরের এক কোণে বসে আগামীকাল মেয়েকে বিদায় দিবে। আগামীকাল দুপুরের পর মীর, মায়া, থমাস থাইল্যান্ডে পাড়ি জমাবে। শালুক মীরকে দূরে সরাতে চান না। তার উপর একমাত্র মেয়ে। জয়ন্তন তাকে বোঝান, আজ যদি মীরের লাগে বিয়ে না হইতো, অন্য কারোর লাগে হইতো, তখন কি তুমি মায়াকে নিজের কাছে রাখতা? চাইলেও রাখতে পারতাম না। শালুক শাড়ির আঁচলে চোখ মুছল। আম্মা, নিজের মেয়েকে ভালোবাসি সত্যি, কিন্তু আমি মীরকেও খুব ভালোবাসি। কি দোষ হতো যদি আমার কাছেই থেকে যেত? ও চলে যাবে দূর দেশে, আমার মনটা সায় দিচ্ছে না। আজ খুশির দিনও আমার চিৎকার করে কেন যেন কাঁদতে ইচ্ছা করছে। তুমি মা, মায়ের মন বড্ড সবসময় উত্তাপ থাকবো, সেইটাই স্বাভাবিক। নিজেকে সামলাও। মীর তোমারে কাঁদতে দেখলে সমস্যা, দুঃখ পাইব। শালুক ভেজা চোখ জোড়া চটজলদি মুছে ফেললো, নড়ে চড়ে বসলো, মাথার ঘোমটাখানা টানলেন, বললেন, আমি আর কাঁদছি না। বাস্তবতা মেনে নিতে হবে। মীর থাইল্যান্ডের নাগরিক, ওর বাসস্থান সেখানে। যেতে হবে, যাক। তবে আমারও দোয়া থাকবে সবসময় ওদের সাথে। দোয়া করতেই হবে। আর বৈশা থাইকো না, ছেলের বাসর ঘর সাজাও। আজ যে সোহাগ রাত, নিয়ম হয়েছে ছেলের মায়ের বাসর ঘর সাজানো। ওর মতো অহন তুমি। যাও, কামে লাইগা পড়ো। শালুক নিজেকে সামলে শাশুড়ির আদেশ পালনের পথে পা বাড়ালো। জয়ন্তন নিচে চলে গেলেন। বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর সবাই আরেক ধাপ আনন্দে মেতে উঠল। মায়াকে বোকা বানানো হয়েছে। মীর বরংবারই এই প্রসঙ্গ তুলছে। আজ তার মুখে যেন দুনিয়ার সবটুকু হাসি ফুটে উঠেছে। কোথায় লুকিয়েছিল এই আনন্দ? বিয়ের আসরে তারা বসে আছে। বড়রা চলে গেছে তাদের কাছ থেকে। খাওয়া দাওয়া করেছে ওনারা। একদল এসে মায়া ও মীরকে দোয়া করছে, উপহার দিচ্ছে। মীরের বান্ধবীরা তাকে ঘিরে রেখেছে। মায়ের বান্ধবীরা তাকে ঘিরে রেখেছে। গৌরী নেই তাদের মাঝে। আহির খুঁজছে তাকে। মীরের কাছে আসলো, মুসাইবা করলো মীরের সাথে, অভিনন্দন জানালো নতুন জীবনের জন্য। আহির মায়াকে জিজ্ঞেস করলো, গৌরী কোথায়? মায়া ভেবে বলল, বোধহয় ছাদে, ওর মনটা ভালো নেই। আহির সংবাদ পেয়ে ছুটল সেদিকে। মায়া অন্যদের থেকে উপহার নিতে নিতে মীরকে বলল, আপনি খুশি তো? খুব খুশি। তোমাকে নিজের করে চেয়েছিলাম, অবশেষে পেয়েছি। আজ আমার মতো আর কেউ খুশি নেই। বলো, কী চাও আমার থেকে? আপনি আমার জন্য অনেক বড় উপহার। আলাদা করে আপনার কাছ থেকে চাওয়ার কিছু নেই।
তবে তোমার জন্য আমি বিশেষ একটা উপহার রেখেছি, আজকে বাসরাতে তোমাকে উপহার দেব। কি সেটা? বলে দিলে উপহার থাকলো কোথায়, অপেক্ষা করো। মায়া জিজ্ঞেস করলো না উপহার সম্পর্কে। ঘুরে ফিরে উদিত হলো মোহিনীর অধ্যায়। ঝুঁকে মীরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মোহিনীর সাথে আপনার সম্পর্ক কি ছিল? মোহিনী আমার নয়, তোমার ভাইয়ের হবু বউ। বলতে বলতে মীরের সামনে অতীতের সেই সময়টা ভেসে উঠল। রাফিদ আসছে অশোক চড়ে ফিরছিল বাড়ির পথে। তখনই মীরের কানে নুপুরের শব্দ আসে। তারা দাঁড়িয়ে পড়ল। রাফিদ বলল, মাস্টারের মেয়ে নাচ করছে। মোহিনী, তুই জানলি কীভাবে? আমার পাড়ার মেয়ে, আমি জানবো না? বলা শেষে রাফিদ ওর মুখটা সেদিন গুড়িয়ে গিয়েছিল। মীর বলল, পছন্দ করিস? রাফিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসি, কিন্তু বাবার ভয়ে বলতে পারছি না। ওর বাবা একজন মাস্টার হলেও আমার মতো জমিদার তো আর মানবে না। বাবা মা, বিশেষ করে মা। মীর রাফিদের কথা শেষে এক নজর মোহিনীকে দেখে আসে। মায়া বলল, তারপর? আমি মোহিনীকে দেখলাম। পরদিন আমি রাফিদের হয়ে চিঠি লিখলাম, এরপর ওর কাছে পৌঁছে দিই। মোহিনী দ্বিতীয় চিঠিতে সম্মতি জানায়। এভাবে চলছিল ওদের প্রেম কাহিনী। তুমি জানো, ওরাও আজ বিয়ে করবে। কাজী তখন ওদের কথাই বলেছে, তবে লুকিয়ে লুকিয়ে। লুকিয়ে লুকিয়ে মানে? ওর এত বড় সাহস, একটা দুইটাকার মেয়েরকে চৌধুরী বাড়ির বউ করবে? শালুকের ক্রোধেশ্বরী আগ্নেয়গিরি উত্তাপের মতো আহ্বাস পাওয়া গেল। তার সামনে গুড়িসুটি মেরে দাঁড়িয়ে আছে বুলবুল। কিছুক্ষণ আগে মীরের মায়াকে বলা কথাগুলো বুলবুল দুর্ভাগ্যবশত শুনে ফেলে। তাৎক্ষণিক খবর পৌঁছে দিয়েছে শালুকের কাছে। শালুক মীর ও মায়ার জন্য বাসর ঘর সাজাচ্ছিল। বুলবুল হন্তদন্ত হয়ে ছুটে আসায় ওনার হাত থেমে যায়। অবস্থান বারান্দায়, ঘরের ভিতরে দুজন বাসি। শুনো মালকিন, আমিও অবাক। রাফিদ ভাই ওই মেয়েকে অনেক আগে থেকে ভালোবাসে, গভীর প্রেম। এই প্রেমের নেশা খুব সহজে কাটাতে পারবে না। বিয়ে বোধহয় আজই করে ফেলবে, যদিও কাজী সাহেব এখনও খানাপিনা করছে। শালুক গভীর চিন্তায় ডুব দিলেন। তার একমাত্র ছেলে সামান্য একজন মাস্টারের মেয়েকে বিয়ে করবে, এটা তার সিদ্ধান্তের বাহিরে। উনি কোনো কালে তা চান না। রাফিদ এমন কাজ করলে লজ্জায় ওনাদের মাথা নিচু হবে। দু পা এগিয়ে রেলিং ধরল, কর্কশ কণ্ঠে বলল, বুলবুল, জি মালকিন, তোকে একটা কাজ দেবো, বিনিময়ে তোকে যা দেবো তাতে তুই সারা জীবন বসে খেতে পারবি। আপনার হুকুমের অপেক্ষায়। বিনিময়ে কিছুই চাই না। সবাই বিয়েবাড়িতে ব্যস্ত, মাস্টার এখানে আছে। মোহিনী কোথায়? সেই খবর জলদি এনে দে। খবর নিয়ে এসেছি, আজ রাতে দিঘির পাড়ে অপেক্ষা করবে। আমার তো মনে হচ্ছে বিয়ে হয়তো করে পালিয়ে যাবে। বলবো জানি রাফিদ পালাবে না, শুধু শালুককে আরও খেপাতে এবং তার মন রক্ষাতে বলবো। সেই সুযোগ আর দিস না, তুই এক্ষুনি চলে যা দিঘির পাড়ে দুজন অনুসারী নিয়ে। ওদের নিয়ে তুই মোহিনীকে মেরে ফেলবি। চিহ্ন রাখবি যাতে সবাই মনে করে আগে ওকে ধর্ষণ করে পরে মারা হয়েছে। বলে রাফিদ কষ্ট পাবে না, আরও ঘৃণা করবে, কারণ আমরা রটাবো মোহিনী নাগরের সাথে জঘন্য কাজ করেছে বলে ওকে জীবন দিতে হয়েছে, চরিত্রহীন। আজ্ঞে মালকিন, আপনি যা বলবেন, আপনার জন্য দোয়া রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন বলে বুলবুল শালুকের পা ছুঁয়ে সালাম করলো। এরপর চলে যায় তার উদ্দেশ্য সফল করতে। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব আসবে খুব দ্রুত। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।